দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকেল পোস্টের স্বাস্থ্য বিষয়ক আজকের বিশেষ আলোচনা আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার এবং স্বাস্থ্যের সকল সুযোগ সুবিধা দেয়া একটি রাষ্ট্রের দায়িত্ব। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আসলে এই স্বাস্থ্যের কী নীতি নির্ধারণ হবে এবং এ নিয়ে আমাদের কি কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যারা এগুলোর পলিসি মেকার তাদের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বা কোন চ্যালেঞ্জগুলো মাথায় রেখে পলিসি নিতে হয়, সেই বিষয়টি নিয়েই আজকের আয়োজনে আমরা কথা বলবো। এবং এ বিষয় নিয়ে আজকের আয়োজনে আমার সাথে কথা বলার জন্য রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার, এবং তিনি উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, বিশ্বব্যাংক। স্যার, প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ মেডিকেল পোস্টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই যেটা বলছিলাম, আসলে স্বাস্থ্যের যে নীতি নির্ধারণ বা স্বাস্থ্য বিষয়ক যে পলিসিগুলো আপনারা যারা এই পলিসি মেকার রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সেই ক্ষেত্রে আমি শুরুতেই যেটা আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশের ক্ষেত্রে এই পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কোন ক্ষেত্রগুলোতে আপনারা আসলে চ্যালেঞ্জ ফেস করছেন? চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে, এবং বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যেখানে তথ্য উপাত্তের অনেক অভাব আছে, সেখানে প্ল্যানিং করা তো সহজ কোনো ব্যাপার না। আপনারা ভালোভাবেই জানেন যে বিগত প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে আমাদের দেশের যে একমাত্র ডিপার্টমেন্ট আমরা বলি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা মূলত সব ধরনের তথ্য সংগ্রহের জন্য তারা রেসপন্সিবল। কিন্তু বিগত সরকার বিভিন্ন কারণে তারা দেখা গিয়েছে যে তারা সঠিক তথ্য সংগ্রহ করেনি, তারা মিথ্যা তথ্য তারা জাতির সামনে উপস্থাপন করেছে। সেটা আর্থিক খাতে হোক, স্বাস্থ্য খাতে হোক, কৃষি খাতে হোক, বিভিন্ন খাতেই এই তথ্যগুলো অনেক সময় ভুল ছিল। তো ভুল তথ্যের উপরে ভিত্তি করে কোনো প্ল্যান করা, পরিকল্পনা করা আসলে খুব ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়াও ইনস্টিটিউশনাল অনেক বটলনেকস আছে আমাদের দেশে। আমাদের দেশে তথ্য প্রবাহের অনেক বটলনেকস আছে। তো সব কিছু মিলিয়ে আসলে সঠিক প্ল্যান করা আসলেই কষ্টসাপেক্ষ। জি, তার মানে আসলে এখন আপনাদের মেইন টার্গেট হচ্ছে সঠিক তথ্যের উপরে ভিত্তি করে আপনাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো করা। অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আমরা যেসব তথ্য আমরা ব্যবহার করছি এগুলো সঠিক, আর যদি সঠিক না হয় তাহলে পরে আমরা বেঠিক পথেই পরিচালিত হব। জি, অবশ্যই। একটি বিষয় আসলে না জানলেই নয়, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ রোগীরা আসলে সরকারি হাসপাতালে যাচ্ছেন, এবং সরকারি হাসপাতালে আমরা যেটা দেখছি আসলে রোগীর অনেক চাপ এবং সেইখানে আসলে সেবার মান নিয়ে একটা অভিযোগ একদম শুরু থেকেই হয়ে আসছে আমাদের দেশে। সেই বিষয়টি নিয়ে একটু বলেন, আসলে এটা নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই পরিকল্পনা আছে। কোয়ালিটি অফ কেয়ার আমাদের দেশে একটা বড় সমস্যা, এবং কোয়ালিটি অফ কেয়ার আমাদের ডিজায়ার্ড কোয়ালিটি আমরা অ্যাচিভ করতে পারি না অনেকগুলো কারণে। এটা শুরু হেলথ ফাইন্যান্সিং থেকে শুরু। আমাদের দেশে স্বাস্থ্যে বরাদ্দের পরিমাণ খুবই কম। এছাড়াও আমাদের ব্যবস্থাপনার ঘাটতি আছে, আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা আছে, আমাদের হেলথ গভর্নেন্সে যথেষ্ট সমস্যা আছে, আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা আছে। আমরা যদি দেখি যে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এদের মধ্যে অনেক কোঅর্ডিনেশনের ঘাটতি আছে। যে হসপিটালের ভিতরে যদি অবস্থা দেখি, একটা হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো আন্তঃ ডিপার্টমেন্টের যে কোঅর্ডিনেশন এখানে অনেক সমস্যা আছে। আমাদের ম্যানপাওয়ারের সমস্যা আছে। আমাদের রোগীর তুলনায় যতগুলো ডাক্তার বা অন্যান্য হেলথ প্রফেশনাল যেমন নার্স, প্যারামেডিক্স যারা থাকা দরকার, সেখানে আমাদের যথেষ্ট সমস্যা রয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা, আমাদের একটা জনবহুল দেশ, আমাদের 180 থেকে প্রায় 200 মিলিয়ন পপুলেশন আমাদের দেশে বাস করে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঐতিহাসিকভাবেই আমি বলবো অনেকাংশেই চিকিৎসা সেন্ট্রিক অথবা ডাক্তার সেন্ট্রিক। কিন্তু যেটা হওয়া উচিত ছিল, আমাদের ব্যবস্থা হওয়া উচিত ছিল প্রিভেনশন বা প্রমোশন সেন্ট্রিক। কারণ চিকিৎসা সেন্ট্রিক যদি আমরা রাখি, তার অর্থ হলো আমরা অপেক্ষা করছি একটা ব্যক্তি উনি রোগগ্রস্ত হবেন, এবং রোগগ্রস্ত হতে হতে এমন একটা পর্যায়ে পুষবেন যে তাকে হসপিটালাইজ করতে হবে, সিভিয়ার একটা অবস্থায় চলে যাবে। ওই পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা রোগ যাতে না হয় বা রোগ খুব আর্লি স্টেজে তাকে ডিটেক্ট করে যে চিকিৎসার ব্যবস্থা করা, এই ব্যবস্থাটা আমাদের দেশে খুবই দুর্বল, যার কারণে রোগী আসতেই থাকে
এবং হাসপাতালে ওভারক্রাউডিং বাড়তেই থাকে। এছাড়াও যেহেতু আমি আগেই বললাম ইনকোঅর্ডিনেশনের সমস্যা, আমাদের রেফারেল সিস্টেমটা কোনো এফেক্টিভ তেমন কিছু না। যে কোনো রোগী যে কোনো অবস্থায় যে কোনো ধরনের হাসপাতালে যেতে পারে, এবং দেখা যায় যে একটা প্রবণতা আছে যে আমাদের দেশে যে বড় বড় যে হসপিটালগুলো আছে, বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, এখানে অকুপেন্সি রেট অনেক সময় 200 থেকে 300%। এবং তার বড় কারণ হলো যে রোগীরা সবাই চায় সবচেয়ে বড় হাসপাতালে যেতে, সেটা সাধারণ রোগী হোক আর জটিল রোগী হোক, সবাই বড় জায়গাতে চিকিৎসা নিতে যেতে চায়। তো এই ইনডিসিপ্লিনের জন্য আমাদের ওভারক্রাউডিং হয়, এবং যেটা আমরা হয় সেটা কোয়ালিটি অফ কেয়ারের ঘাটতি থাকে। এই কোয়ালিটি কেয়ারের ঘাটতির জন্য আমাদের দেশে রোগীর সাথে বা সাধারণ জনগণের সাথে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা ল্যাক অফ ট্রাস্ট, একটা ট্রাস্টের সম্পর্কের একটা বিশাল ঘাটতি এসেছে। এবং এই ঘাটতির জন্য আমাদের অনেক সমস্যাগুলোর একটা বড় সমস্যা হলো যে আমাদের দেশে অনেক রোগী যারা মধ্যবিত্তও না, নিম্ন মধ্যবিত্ত রোগী, তারা যদি সম্ভব হয় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যায়। এবং এই কারণে আমাদের দেশে প্রত্যেক বছর আমরা জানি যে প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার আমরা নষ্ট করি, আমাদের হার্ড আর্ন যে ফরেন কারেন্সি এগুলো আমরা নষ্ট করি, এবং যার ফলে আমাদের যে রোগীদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা কিন্তু পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আমাদের যদি 100 টাকা খরচ করি, তার মধ্যে 73 থেকে 74 টাকা নিজের পকেট থেকে খরচ করি। তো এই নানাবিধ সমস্যাগুলো তৈরি হচ্ছে। আরও একটি কথা কিন্তু উঠে আসে, সরকারি হাসপাতালে দুর্নীতির একটি জায়গা বলা হয়, যে বিভিন্ন অব্যবস্থাপনা এবং দুর্নীতি হয়। আসলে এই জায়গাটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? না, বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে দুর্নীতি, এটা সবাই জানে। স্বাস্থ্য খাতটা ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড সেক্টর, অনেকেই তাই বলে। তো আমি মনে করি যে স্বাস্থ্যখাত তো কোনো আইসোলেটেড কোনো আইল্যান্ড না, এইটা দেশেরই একটা অংশ, সরকারের একটা অংশ, গভর্নমেন্ট সিস্টেমের একটা অংশ। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অনেকবারই বলেছেন যে বিএনপি সরকারের একটা বড় ম্যান্ডেট হবে এই দুর্নীতির লাগাম টেনে ধরা, ট্রান্সপারেন্সি বাড়ানো, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা। স্বাস্থ্যখাত যদি আমি বলতে হয়, এই গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করার জন্য আমরা এখনই কাজ করছি যে কিভাবে মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের দূরত্ব আমরা কমিয়ে আনবো, কোঅর্ডিনেশন আমরা বেটার করব। আমরা ডিসকাশন করছি যে স্বাস্থ্য পরিকল্পনা যে বাইফার্কেটেড একটা সিস্টেম, সেন্ট্রাল থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, যাদের অনেক বেশি ইনএফিসিয়েন্সি আমরা হয়, এই দুইটাকে একসাথে করে আমরা কিভাবে একটা ওয়েল কোঅর্ডিনেটেড হেলথ সার্ভিস ডেলিভারি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। এগুলো যদি আমরা করতে পারি, তারপরে যদি ডিজিটাল সিস্টেমকে যদি আমরা যে ইলেকট্রনিক অটোমেশনকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, যার মাধ্যমে প্রকিউরমেন্ট, তারপরে ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ার, নিউ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো যদি আমরা অটোমেট করতে পারি, সেক্ষেত্রে আমরা মনে হয় যে অনেক ক্ষেত্রেই আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হব। জি স্যার, আসলে আরেকটি কথা না বললেই নয়, এখন তো ডিজিটালাইজেশনের যুগ, আসলে ডিজিটাল সব কিছু হচ্ছে। স্বাস্থ্য খাতে আসলে এই ডিজিটাল কিছু করা যায় কিনা? বা অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে অতি শীঘ্রই আমরা ইলেকট্রনিক হেলথ কার্ড প্রতিটি নাগরিকের জন্য আমরা এটা ব্যবস্থা করব। আমরা ইলেকট্রনিক হেলথ কার্ডের সাথে সাথে ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম তৈরির কাজ শুরু করব, এবং ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা করব, যাতে করে হেলথ কার্ড যুক্ত থাকবে ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে, সেটা যুক্ত থাকবে ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের সাথে। এগুলো যদি আমরা করতে পারি, তা আমরা মনে করি যে স্বাস্থ্য খাতে আমরা যে ইনএফিসিয়েন্সি আমি আগে বলেছি, সেই এফিসিয়েন্সি গেইন অনেকটা হবে যদি এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা এখন রয়েছে, একদম প্রান্তিক পর্যায়ে গ্রামের সাথে শহরের কিন্তু অনেক ব্যবধান রয়ে গেছে। অনেক সার্ভিসই দেখা যাচ্ছে যেটা হয়তো গ্রামে দেওয়া সম্ভব, কিন্তু গ্রামে এখন আমাদের জন্য অ্যাভেলেবেল না। সেটা নিয়ে আসলে কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা, যে গ্রাম এবং শহরের যে বৈষম্যটা সেটা কমিয়ে আনা? শুধু গ্রাম শহরে বৈষম্য কমিয়ে আনাই না, আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে। সেটা গ্রামেই বা আমরা বসবাস করি আর শহরেই বসবাস করি, আমরা চাই প্রত্যেকটি নাগরিক তারা যেন, যে আমরা বলি প্রাথমিক যে স্বাস্থ্যসেবা, প্রাইমারি হেলথ কেয়ার, এই প্রাথমিক স্বাস্থ্যসেবাতে অ্যাক্সেস করতে পারে। এবং সেই জন্য আমাদের 2 ধরনের পরিকল্পনা আছে। আমাদের দেশে 3 ধরনের
গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে 3 ধরনের স্বাস্থ্যকর্মী কাজ করে। প্রথমটা হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারা ডিজি হেলথের অধীনে। আরেকটা হলো ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, তারা ডিজি ফ্যামিলি প্ল্যানিংয়ের অধীনে। আরেকটা হলো কমিউনিটি হেলথ কেয়ার প্রমোটার, তারা কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে। আমরা চাই এই 3 ধরনের যে ওয়ার্কার এরা একীভূত হয়ে একটা মাত্র ক্যাডার হবে। আমরা নাম যাই দেই, স্বাস্থ্য আপা, স্বাস্থ্য ভাই বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তারা এদেরকে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজের উপরে আমরা ট্রেন করতে চাই, যাতে করে এক একজন স্বাস্থ্যকর্মী প্রত্যেক মাসে তাদের যে নির্ধারিত পরিবারগুলো থাকবে সেই পরিবারগুলোকে ভিজিট করতে পারে। এই ভিজিটের মাধ্যমে তারা যে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস, যেমন তাদের ব্লাড প্রেশার মাপা, তাদের ব্লাড সুগার মাপা, মহিলাদের স্তন বা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিন করা, ছোট বাচ্চাদের নিউট্রিশন মনিটর করা, মেন্টাল হেলথ স্ক্রিন করা, ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ করা, টিকা দেওয়া, এই কম্প্রিহেন্সিভ যে প্যাকেজ এইটা তারা ডোর স্টেপেই প্রোভাইড করবে। যদি কারো কোনো স্বাস্থ্য সমস্যা থাকে যেটা প্রমোশন বা প্রিভেনশনের মাধ্যমে সমাধান করা সম্ভব না, তখন এই কমিউনিটি হেলথ কেয়ার যারা ওয়ার্কার থাকবেন তাদেরকে রেফার করবেন নিকটস্থ, আমরা বলি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট। আমরা চাই বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে এবং শহরাঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। এর ফলে প্রাইমারি হেলথ কেয়ার হবে বাংলাদেশের স্বাস্থ্যের মূল স্তম্ভ। যদি এটাকে আমরা বাস্তবায়িত করতে পারি, পর্যায়ক্রমিক একদিন তো সম্ভব না, পর্যায়ক্রমিক যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা বিশ্বাস করি যে রোগী যে হওয়ার সংখ্যা, এই সংখ্যাটা কমে আসবে। এবং কমে আসার ফলে বড় বড় হাসপাতালে, আপনি তো প্রথমেই প্রশ্নটা করেছিলেন, বড় বড় হাসপাতালে ওভার ক্রাউডিংটা কমবে এবং যে ডাক্তার বা অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের সহনীয় পর্যায়ে রোগীর সংখ্যা থাকবে, তারা কোয়ালিটি অফ কেয়ার উন্নত হবে, প্যাশেন্ট স্যাটিসফ্যাকশন বাড়বে এবং এর মাধ্যমে এই যে বর্তমানে যে জনসাধারণের সাথে স্বাস্থ্য ব্যবস্থার যে দূরত্ব, অবিশ্বাসের সম্পর্ক, এই সম্পর্কটা সুদৃঢ় হবে এবং মানুষজনের বিদেশে যাওয়া কমবে, স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার হার অনেকাংশে কমবে। জি, এটা অনেকটাই আসলে স্যার যেটা বললেন যে প্রাইমারি হেলথ কেয়ার মানে একদম প্রাথমিক পর্যায়ের যে চিকিৎসাটা, সেখান থেকে আসলে মূল স্তম্ভ এবং সেখান থেকে আসলে রেফারেল সিস্টেমটা চালু করা। স্যার, আপনি শুরুতে একটা কথা বলছিলেন আসলে যে বাজেট বরাদ্দের কথা, যেটা অনেকটাই আমরা দেখেছি বিগত ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় বা স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ অনেক কম থাকে। এটা নিয়েও আপনি বলেছেন, তার মানে এটা আপনাদের মাথায় রয়েছে। একটু জানতে চাও আসলে বাস্তবে কতটা বাড়ানো সম্ভব বা আসলে প্রয়োজন? আপনারা হয়তো জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের রিকমেন্ডেশন যে প্রত্যেকটা দেশের যে জিডিপির অন্তত 5% যাতে স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়, এটা হলো WHO রিকমেন্ডেশন। এখন আমাদের দেশে এই চিত্রটা একেবারে ভয়াবহ। আমাদের দেশে আমাদের জিডিপির 0.78 থেকে 0.79% আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়। আর তার চেয়েও যেটা খুব ভয়ের ব্যাপার, সেটা হলো এই অল্প বরাদ্দের মধ্যেও প্রায় 15 থেকে 20% টাকা প্রত্যেক বছর স্বাস্থ্য খাত থেকে আবার অর্থ মন্ত্রণালয়ে ফেরত যায় এবং তার মূল কারণ হলো ইনএফিসিয়েন্সি, ইনকোঅর্ডিনেশন, পুয়ার গভর্নেন্স। এই বিভিন্ন কারণে পুরো টাকাটাও খরচ করতে পারে না। তো আমরা বিএনপির তরফ থেকে আমাদের অনেক আগেই আমাদের 31 দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ঘোষণা, সেখানে আমরা বলেছি যে আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ 5%-এ নিয়ে আসবো। আমাদের ম্যানিফেস্টোতে এটা বলা আছে, কিন্তু এটা তো একদিনে সম্ভব না। আমরা প্রথম বছরে হয়তো কিছু বাড়বে, 0.789 থেকে হয়তো এটা 1.5 বা 2%-এ 2% পারহ্যাপস বিট অ্যাম্বিশিয়াস প্রথম বছরেই, কিন্তু পর্যায়ক্রমে আমরা মনে করি যে 5 বছরের মধ্যে আমরা 5% না পারি তার কাছাকাছি আমরা চলে আসবো। গ্র্যাজুয়ালি বাড়ানোর একটা প্ল্যান আসলে অবস্থা বুঝে, এটা খুবই সুন্দর একটা আসলে পরিকল্পনা। স্যার বলছিলেন প্রাথমিক স্বাস্থ্য ক্ষেত্রে শিশুদের কথা, যে তাদের নিউট্রিশনের বিষয়টা মাথায় রাখা। এক্ষেত্রে একটু জানতে চাও, আপনি তো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মা এবং শিশুর স্বাস্থ্য উন্নয়নে আসলে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে? অবশ্যই পরিকল্পনা আছে। আমি আপনাকে প্রথমে বলেছি যে আমরা যে কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে, তারা প্রত্যেকটা ছোট বাচ্চা, যে বাচ্চার বয়স 5 বছরের নিচে, তাদের উচ্চতা এবং তাদের ওজন পরিমাপ করবে। আমরা দেখব যে একটা বাচ্চার গ্রোথ ট্রেন্ডটা কী।
যদি ট্রেন্ড আপওয়ার্ডস হয় খুব ভালো, যদি ট্রেন্ড দেখা যায় যে আপওয়ার্ডস হচ্ছে না, এক্সপেক্টেড যে লেভেলে যে শিশুর বৃদ্ধি হওয়া উচিত সেটা হচ্ছে না, তখন ওই বাচ্চার বাবা মায়ের সাথে বা অন্যান্য যারা হাউস হোল্ড মেম্বার আছে তাদের সাথে ওই শিশুর ফিডিং প্র্যাকটিস, হ্যাঁ, তাকে পুষ্টিকর খাদ্য কীভাবে প্রমোট করা যায় সেই ব্যবস্থা করা, তাকে বিশুদ্ধ পানি সে পাচ্ছে কি না, সে হাইজিনিক পরিবেশে থাকছে কি না, এগুলো দেখা, এই পরামর্শগুলো দেওয়া। আর তার চেয়েও বড় যে ব্যাপারটা সেটা হলো আমরা প্রেগনেন্সি মনিটর করা হবে। আমরা চেষ্টা করব এই হেলথ ওয়ার্কারের মাধ্যমে একজন মহিলা প্রেগনেন্ট হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তাকে আইডেন্টিফাই করা, কারণ একজন গর্ভবতী মহিলা যত তাড়াতাড়ি সেবা নেওয়া শুরু করবে তার যে পেটের যে বাচ্চা তার জন্য তত বেশি ভালো। কারণ আমরা জানি যে কনসেপশন থেকে শুরু করে একটা শিশুর যে প্রথম 2 বছর বয়স, এটাকে বলে ফার্স্ট 1000 days, এটাকে বলে ক্রিটিক্যাল উইন্ডো অফ অপরচুনিটি ফর ইন্টারভেনশন। তো আমরা যদি এই গর্ভকালীন সময় এবং শিশু প্রসবের পর থেকে প্রথম 2 বছর বয়সে যদি একটা বাচ্চাকে অপটিমাম নিউট্রিশন দিতে পারি, অপটিমাম স্বাস্থ্য দিতে পারি, অপটিমাম হাইজিন দিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের দেশে যে বর্তমান পুষ্টিহীনতার যে অবস্থা, আমাদের দেশে প্রায় 23% আন্ডার 5 বাচ্চা এরা অপুষ্টিতে ভোগে, আমরা বলি স্ট্যান্টিং, খর্বাকৃতি হয়, এই সমস্যার সমাধান আমরা করতে পারব। জি অবশ্যই, এবং আমরা জানি আসলে একটা শিশু থেকেই, সুস্থ শিশু থেকে একটা সুস্থ জাতির দিকে একটি দেশ ধাবিত হয়। এই জিনিসটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। একদমই অনেকটাই শেষের দিকে আমরা একটু জানতে চাও, আসলে আমাদের দেশে অনেক তরুণ চিকিৎসকই আর দেশে আগ্রহী না থাকতে অনেক সময় তারা চলে যাচ্ছে অথবা প্ল্যান করছে চলে যাবে। এই যে আমাদের অনেক, আমরা এটাকে তো বলছি একটা টার্ম দিয়ে, ব্রেইনটা ড্রেন হয়ে যাচ্ছে, এটা আসলে প্রিভেন্ট করা বা রাখার কোনো উপায় রয়েছে কিনা? না, প্রথম উপায় তো আমাদের যথেষ্ট অপরচুনিটি তৈরি করতে হবে। একজন তরুণ চিকিৎসককে তার ক্যারিয়ার পাথ তাকে দিতে হবে, এবং সেটা দেওয়ার জন্য আমাদেরকে আসলে ইন্টারভেন করতে হবে এই হেলথ ওয়ার্কফোর্সে আসার আগে। যখন একজন তরুণ আমাদের মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয় তখন থেকে আমাদের ইন্টারভেনশনটা শুরু হতে হবে। আপনারা জানেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, মেডিকেল এডুকেশন, এটা মূলত কন্টেন্ট বেসড, অনেক মান্ধাতা আমলের একটা শিক্ষা ব্যবস্থা। আমাদেরকে কন্টেন্ট বেসড মেডিকেল এডুকেশনকে অবশ্যই কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশনে কনভার্ট করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। এবং তার জন্য আমাদের কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি আমাদের ক্লাসরুমকে চেঞ্জ করতে হবে, আমাদের স্কিলস ল্যাব বাড়াতে হবে, আমাদের সিমুলেশন ল্যাব তৈরি করতে হবে, যাতে করে যে কম্পিটেন্সিগুলো দরকার এই ওয়ার্ক লাইফে প্রবেশ করার পরে, সেই কম্পিটেন্সিগুলো ছাত্র অবস্থাতে যে ডেভেলপ করে তার সব ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আমাদের ইন্টার্নশিপ আমাদের দেশে 1 বছর, এবং 1 বছরের মধ্যে আসলে তেমন কিছু শেখা যায় না। অনেক দেশেই ইন্টার্নশিপের কিন্তু লেন্থ অনেক লম্বা, যেমন আমেরিকাতে আপনার আমরা বলি রেসিডেন্সি প্রোগ্রাম, সেখানে 3 বছর। তো আমাদেরকে এগুলো একটু রিভিউ করে দেখতে হবে যে আমরা কি 1 বছরই রাখবো নাকি আমরা আরেকটু বাড়াবো। এবং এই ক্যারিয়ার পাথ করার জন্য আমাদেরকে এই যে ফ্যামিলি মেডিসিন বা আমাদের যে জেনারেল প্র্যাকটিস, এগুলো এখন খুব নেগলেক্টেড। একজন ডাক্তার, তরুণ ডাক্তার বাধ্য হয়েই জেনারেল প্র্যাকটিশনার হয়, কিন্তু অনেক দেশ আছে পৃথিবীর উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে জেনারেল প্র্যাকটিশনার কিন্তু একটা খুব আমি বলবো স্ট্যান্ডার্ড একটা প্রফেশন। তো আমরা কিভাবে আমাদের এই প্রফেশনাল যে মান, এগুলোকে বাড়াতে পারি, জেনারেল প্র্যাকটিশনারের মানকে আমরা বাড়াতে পারি, সেগুলোকে আমরা দেখতে হবে, যাতে করে সবাইকেই FCPS বা MD করতে না হয়। দরকার নাই করার, কিন্তু এখন করছে এই কারণেই, কারণ জেনারেল প্র্যাকটিশনারদের কোনো সামাজিক মূল্য নাই, তাদের বেতন কম। তো এই সবগুলোকে আমাদের দেখতে হবে, এবং এগুলো যদি আমরা সঠিকভাবে আমরা সব ঠিক করতে পারি, তাহলেই আমরা তরুণ ডাক্তাররা যে বিদেশে চলে যাচ্ছে এই ব্রেইন ড্রেন আউট আমরা ঠেকাতে পারবো, অথবা আমরা রিভার্স ব্রেইন ড্রেন ইন করাতে পারবো। জি অবশ্যই। একদমই শেষে আরেকটি জিনিস আসলে না জানলেই নয়, আমাদের দেশের অনেকগুলো প্রবলেমের কথাই উঠে এসেছে, আমি বলছি, আপনি সেটার পরিকল্পনার কথা বলছেন। আসলে দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ রয়েছে সেখানের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে বাংলাদেশ আসলে কোন দিকে পিছিয়ে রয়েছে এই স্বাস্থ্য খাতে? আমাদের মেডিকেল এডুকেশনের মান ভালো, কিন্তু আমি কিছু সমস্যার কথা আমি বললাম। আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ইন টার্মস অফ ফ্যামিলি প্ল্যানিং, তারপর ইমিউনাইজেশন আমাদের অনেক সাকসেস আছে। আমাদের মাতৃমৃত্যুর হার অনেক কমেছে, শিশু মৃত্যুর হার অনেক কমেছে, আমাদের অনেক গেইন আছে।
কিন্তু আমার মনে হয় যে আমাদের মূল সমস্যাগুলো হলো প্রাইমারি স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সেকেন্ডারি টার্সিয়ারি স্পেশালাইজড কেয়ার। আমাদের ডাক্তারের যে গুণগত মান কোনো সমস্যা নেই, ভালো ইকুইপমেন্ট আছে, কিন্তু সব কিছু সমন্বয় করে যে একটা ভালো আউটকাম আনা, এখানে আমাদের একটা বড় সমস্যা আছে। পারহ্যাপস আমাদের ডক্টর পেশেন্ট কমিউনিকেশনের সমস্যা আছে। আমাদের হসপিটালের মধ্যে একজন ডাক্তারের যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড যে সাপোর্টগুলো দরকার, এই সাপোর্টটা অপ্রতুল। আমরা এখনও নার্সিং প্রফেশনকে ওইভাবে ডেভেলপ করতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, ডেভেলপ করতে পারিনি। অন্যান্য যারা প্যারামেডিক্স হেলথ টেকনোলজিস্ট আছে, হ্যাঁ, তাদেরকে আমরা ওইভাবে ডেভেলপ করতে পারিনি। তো একজন ডাক্তার যদি সব ধরনের সাপোর্ট না পায়, একটা হসপিটাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, তো অপটিমাম আউটকামটা আমি এক্সপেক্ট করতে পারি না। আমার মনে হয় এই সব দিক থেকে আমরা ইন্ডিয়া, ইভেন শ্রীলঙ্কা, নেপাল, এদের কাছ থেকে আমার মনে হয় যে আমরা পিছিয়ে আছি। জি, অবশ্যই। আসলে আমরা নতুন একটি সরকার পেয়েছি, আমাদের মনে অনেক আশা। আমরা হয়তো আরও ভালো, আরও যা যা আশা করছি সবই হয়তো পূরণ হবে। আগামী 10 বছর পরে আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি কোথায় দেখতে চান? আমি একটা মাত্র ইন্ডিকেটর ইউজ করব যে আগামী 10 বছরে আজকে যদি আমাদের দেশকে $7 বিলিয়ন দেশের বাইরে চলে যায় স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, আমি যদি এইটাকে ইভেন 50%ও কমিয়ে আনতে পারি, যে আগামী 10 বছর পরে এই পরিমাণটা হয়ে যাবে 3 বিলিয়ন, আমি বলবো যে আমরা কিছুটা অ্যাচিভ করেছি স্বাস্থ্য খাতে। জি, অবশ্যই। আমরা আয়োজনের একদমই শেষের দিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য এবং এতগুলো পরিকল্পনা সরকারের আসলে বলার জন্য, যেটা আমাদের জন্য আসলে খুবই একটি আশার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আবার আমরা। জি, অবশ্যই। দর্শক, মেডিকেল পোস্টের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা এতক্ষণ শুনলাম আসলে স্বাস্থ্য খাত নিয়ে আমাদের সরকারের কী কী পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আসলে স্বাস্থ্য খাতকে কোন দিকে নিয়ে যেতে চায় সরকার। আশা করি সবার আজকের আয়োজনটি অনেক ভালো লেগেছে। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।